স্বাগত বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি দিলওয়ার হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রবাসীদের জন্য 2027 সালের হজের সুযোগ উন্মুক্ত। দেশীয় কোটায় প্রবাস থেকেই হজে যেতে পারবেন বাংলাদেশিরা। লন্ডনে সিলডন মেডিকেল সিটির ডিনার নাইট ও আলোচনা সভা অনুষ্ঠিত। সিলেটে মাল্টি স্পেশালিটি হাসপাতাল নির্মাণের উদ্যোগ। এবং সীতাকুণ্ডের জাহাজ ভাঙা কারখানায় বিষক্রিয়া, মৃতের সংখ্যা বেড়ে 9 জন। শুনছিলেন শিরোনাম, এবার নিয়ে যাচ্ছি পুরো খবরে। প্রবাসী বাংলাদেশিদের জন্য 2027 সালের হজে অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত হওয়ার খবর জানিয়েছে যুক্তরাজ্যের হজ ও ট্রাভেল এজেন্সিগুলো। পূর্ব লন্ডনের বাংলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন এজেন্সি প্রতিনিধিরা। লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান, আল হিদমা ট্রাভেলসের পরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াহিদ শাহিন এবং আর রহমান ট্রাভেলসের পরিচালক হাজি হাবিব সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন। তারা জানান, প্রবাসী বাংলাদেশিদের হজ পালনের সুবিধার্থে সম্প্রতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে একাধিক দাবি জানানো হয়। এরই প্রেক্ষিতে ধর্ম মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, প্রবাসীরা নিজ নিজ দেশ থেকে নিবন্ধন করে বাংলাদেশের হজ কোটায় 2027 সালের হজে অংশ নিতে পারবেন। সংবাদ সম্মেলনে বক্তারা আরও সতর্ক করে বলেন, যুক্তরাজ্যে ইতিমধ্যেই 2027 সালের হজের প্রচারণা শুরু হয়েছে। ভুয়া বা প্রতারক এজেন্সি থেকে বাঁচতে লাইসেন্স, অফিসিয়ালি অনুমোদন এবং লিখিত চুক্তিপত্র যাচাই না করে কোনো হজ প্যাকেজ বুকিং না দেওয়ার পরামর্শ দেওয়া হয়। যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে সিলডন মেডিকেল সিটির ডিনার নাইট অনুষ্ঠিত হয়েছে। লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান, এসেক্সের উইকফোর্ডে অবস্থিত দ্য নিউ চিচেস্টার হোটেলে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক বিনিয়োগকারী, পরিচালক, শেয়ার হোল্ডার ও শুভানুধ্যায়ী অংশ নেন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলডন ইউকে চ্যাপ্টারের প্রধান সমন্বয়কারী ব্যারিস্টার মোহাম্মদ আবুল কালাম। পরে বক্তব্য দেন যুক্তরাজ্যের বাংলাদেশ ক্যাটারিং অ্যাসোসিয়েশন বিসি এর সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল মুনিম। অনুষ্ঠানে সিলডন মেডিকেল সিটির চেয়ারম্যান ডাক্তার এ কে মুজিবুল হক প্রকল্পের বর্তমান অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা ও বিনিয়োগের সুযোগ তুলে ধরেন। তিনি জানান, সিলেট নগরীর আরামবাগ এলাকায় 400 শয্যার আধুনিক মাল্টি স্পেশালিটি এ হাসপাতালে কার্ডিয়াক বিভাগ, আইসিইউ, পিআইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, ক্যাথল্যাব, ডায়ালাইসিস ইউনিট ও ট্রমা সেন্টার সহ বিভিন্ন বিশেষায়িত চিকিৎসা সেবা চালুর পরিকল্পনা রয়েছে। সিলডন মেডিকেল সিটির জন্য আমরা খুব সাকসেসফুল ইভেন্টটা করতে পারছি। সিলডন হাসপাতাল আমরা করেছি যাতে সিলেটে মানুষদেরকে আমরা একটা ওয়ার্ল্ড ক্লাস হাই টেক ট্রিটমেন্ট ফ্যাসিলিটি যেন দিতে পারি। আগামীতে যারা আমাদের বোর্ডে আসতেছেন নতুন ডাইরেক্টর, সবাইকে নিয়ে একটা ডিনারের আয়োজন করা হয়েছিল। Shildon Medical City, this is something different. This is exceptional. এটা শুধু যে একটা চিকিৎসা সেবার জন্য একটা ইনস্টিটিউট শুধু তা না, এটা হবে গিয়ে যে একটা এডুকেশনাল একটা ইনস্টিটিউশন। এবার বাংলাদেশের খবর। সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডের একটি এলএনজি জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে মৃতের সংখ্যা বেড়ে 9 জন হয়েছে। আর এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। জাহাজটিতে জোয়ারের পানি ঢুকে পড়ায় তল্লাশি চালাতে ভাটার জন্য অপেক্ষা করছে ফায়ার সার্ভিস। স্থানীয়দের সংখ্যা, ভেতরে আরও লাশ থাকতে পারে। শুক্রবার সকালে ইয়ার্ডে একটি জাহাজে হাউস কিপিংয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে। আগুনের খবর পাওয়ার সাথে সাথে ফায়ার স্টেশনের 2টি ইউনিট, রেস্কিউ ভ্যান, অ্যাম্বুলেন্স সহ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তিনি জানান, জোয়ারের পানি ঢোকার পর থেকে দুর্গন্ধ নেই, তাই নিশ্চিত বলা যাচ্ছে না কী কারণে এই ঘটনা ঘটেছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কার্বন মনোক্সাইড বা কার্বন উপজাত গ্যাস থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে। ওরা শ্রমিকরা যখন কাটতেছিল তখন এখানে আপনার ক্লোরিন গ্যাস অথবা কার্বন মনোক্সাইড গ্যাস, যেটা আপনার অত্যন্ত মারাত্মক বিষাক্ত গ্যাস, ওরা যখন এটা কাটতেছিল তখন এই গ্যাস আক্রান্ত হয়ে এই দুর্ঘটনা ঘটছে। যেহেতু শিপের জোয়ার এসে পানি উঠছে, এখন পানি নেমে যাওয়ার পর বুঝতে পারবো যে ভিতরে কয়জন লোক গিয়েছিল, কয়জন শ্রমিক আহত হয়েছে। ছিলাম এখানে গ্যাস এর আগে টাঙ্গিতে ছিল গ্যাসটা দুইটা ফুরমেন্ট পড়ে গেছে, কারামের কুচিত পড়ে গেছে। কুচিত কারাম পরে কিছুদিন পরে টাঙ্গিটা আবার কাছে আজকে একটা উল করছে, উল করার পরে দিয়ে উল্টা পরে নাই।
এখানে 1000 কোটি টাকা খরচ করা হয় গিনিয়াটের জন্য, একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয় না। এই টাকা কার জন্য? প্রথমবারের মতো বাংলাদেশে রেলওয়ে স্টেশনগুলোতে প্রসূতি মায়েদের সব ধরনের চিকিৎসা প্রদান করবে ভ্রাম্যমাণ মানবিক টিম, জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ব্যতিক্রমী এই উদ্যোগ গ্রহণ করেছে সিলেটের প্রবাসী বাংলাদেশিদের মানবিক সংস্থা মা ফাউন্ডেশন। শুক্রবার সকালে সিলেট রেলওয়ে স্টেশনে কার্যক্রম উদ্বোধন শেষে এসব কথা বলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। বাংলাদেশে প্রথমবারের মতো এমন উদ্যোগ প্রশংসনীয়। এটি প্রসূতি মায়েদের স্বাস্থ্য সুরক্ষা ও মাতৃ মৃত্যু ঠেকাতে সহযোগিতা করবে। এই কার্যক্রমে রেলওয়ে বিভাগ, স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সরকারের সংশ্লিষ্ট সব দপ্তরের সকল সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী। আমি মনে করি আমাদের ইয়াং জেনারেশনের সেই কনসেপ্টটাকে কীভাবে আরও মানে হেল্প করা যায়, কিভাবে এটাকে সাস্টেনেবল করা যায়, সেই বিষয়ে আমরা কাজ করব। আমি বলছি যে এখানে এসে শুধু আমরা এই সব না, আমরা চাই ডে আফটার টুমরো স্টার্ট ফ্রম ওয়ার্ক। রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়ে শপথ নেয়ার আগ পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় ও মন্ত্রণালয়ের পদে বহাল থাকবেন বলে জানিয়েছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। শুক্রবার দুপুরে বেস্ট অব বেস্ট জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপের এক অনুষ্ঠানে সাংবাদিকদের একথা জানান তিনি। মন্ত্রী বলেন, মন্ত্রিসভায় রদবদলের খবরটি গুজব, তবে মন্ত্রিসভায় পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া। প্রধানমন্ত্রী প্রয়োজন মনে করলে মন্ত্রিসভায় পরিবর্তন আনতে পারেন। এ সময় ফ্যামিলি কার্ড বিতরণ নিয়েও কথা বলেন সমাজ কল্যাণ মন্ত্রী। তিনি জানান, সরকার নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের লক্ষ্যেই কাজ করছে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী যিনি প্রার্থী হবেন উনি প্রার্থিতা জমা দিবেন, প্রার্থী হিসাবে নির্বাচিত হবেন, অর্থাৎ ইলেকশন কমিশন বলবে ওনার প্রার্থিতা সঠিক, তারপরে ভোট হবে, ভোটের পরে একজন নির্বাচিত হবেন। ও শপথ নেওয়ার আগ পর্যন্ত কোনো পদত্যাগ করতে হয় না। কাজেই আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনও মহাসচিব, উনি এখনও মন্ত্রী, এখনও স্থায়ী কমিটির মেম্বার এবং উনি আমাদের মহাসচিবের দায়িত্ব পালন করছেন। রাজধানী ঢাকাকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নগরবাসীর নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার কোনো বিকল্প নেই, এমনটি জানিয়েছেন সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। শুক্রবার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আয়োজিত ঐতিহাসিক ঢাকা নগরের 416 বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য হেরিটেজ সাইকেল র্যালি অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ঢাকার প্রতিটি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করা এবং পরিবেশ বান্ধব সবুজ নগর তৈরিতে সরকার অঙ্গীকারবদ্ধ। এ সময় ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম ম্যারাথন, নৌকা বাইচ ও র্যালি সহ অন্যান্য কর্মসূচিতে সকলকে অংশগ্রহণের আহ্বান জানান। আমরা চাই আমাদের তরুণ সমাজ সকল ধরনের মাদক থেকে মুক্ত হয়ে তাদেরকে গড়ে তুলে তাদেরকে স্বাস্থ্যসম্মত একটি পরিবেশ আমরা নিশ্চিত করার মাধ্যমে আমরা এরকম আজকে ঢাকা দিবস উপলক্ষে যে সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে, আমরা চাই ঢাকার প্রতিটি এলাকা, প্রতিটি রাস্তা সাইকেল চলার জন্য একটি নিরাপদ সড়ক হিসাবে গড়ে তুলুন। আমাদের ম্যারাথন আছে, আমাদের নৌকা বাইচ আছে, আমাদের র্যালি আছে, আমাদের আরও অন্যান্য প্রোগ্রাম আছে। সব প্রোগ্রামগুলোতে আপনারা অংশগ্রহণ করবেন সেটা আমি আশা করি। নাটোর জেলার সিংড়া উপজেলার কিশোর বাঁধন জীবনের 13টি বছর পার হলেও আজ পর্যন্ত কোনোদিন ভাত খায়নি সে। সকালে মুড়ি, দুপুরে সবজির সাথে রুটি আর রাতে আবারও মুড়ি। এই রুটিনেই দিনের পর দিন পার করে দিচ্ছে সে। জন্ম থেকে ভাতের স্বাদ না জেনেও সুস্থভাবে বেঁচে আছেন এই বিস্ময়কর বালক। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ভাত মুখে দিলেই বমি করে, ভাত মুখে দিলেই বমি করে, কোনোদিনও খায়নি। জীবনের 13টি বছর পার হলেও আজ পর্যন্ত তার মুখে ঢোকেনি এক দানা ভাত। মাছে ভাতে বাঙালি চিরচেনা এই কথাটিকে যেন রীতিমতো বুড়ো আঙুল দেখাচ্ছে এক কিশোর। যেখানে একবেলা ভাত না খেলে আমাদের পেটই ভরে না, সেখানে জন্ম থেকে ভাতের কোনো স্বাদ না জেনেই দিব্যি সুস্থভাবে বেঁচে আছে এই বিস্ময় বালক। বিপত্তিটা শুরু হয়েছিল জীবনের প্রথম মুখে ভাতের দিন থেকেই। পরিবারের মানুষ যখন আদর করে শিশুটির মুখে প্রথমবার ভাত তুলে দেয়, তখনই শুরু হয় তার অনবরত বমি আর কান্না। এরপর বহুবার জোর করা হয়েছে, যাওয়াও হয়েছে ডাক্তার কবিরাজের কাছেও, কিন্তু কোনো কিছুতেই ভাত মুখে তোলেনি সে। বাধ্য হয়ে সন্তানের জেদের কাছে হার মানেন পরিবার। আমার ভাই ছোটবেলা থেকে ভাত খায় না,
যখন 6 মাস বয়স তখন ভাত মুখে দেওয়ার অনুষ্ঠান করা হয়, তখন থেকেই মানে অসুস্থ হয়ে যায়, ভাত মুখে দিলেই অসুস্থ হয়ে যায়। অনেক ডাক্তার দেখানোর পরেও এটা ঠিক হয়নি। ডাক্তার বলে সুস্থ স্বাভাবিক বাচ্চা, কিন্তু মূলত ভাত খায় না, দিলে পরেই অসুস্থ হয়ে যায়। ওই সওয়ালে যদি রুটি বানায় না দেওয়া যায়, সারাদিন না খাই থাকবি, তাই বলে অন্য কোনো দ্বিতীয় জিনিস খাবি না। ওই সওয়ালে মুখের করে তৈরি করে দিলে খাবি, তাছাড়া খাবি না। আর যা খাবি সব গরম খাবি, ঠান্ডা খাবি না। ভাতের সাথে এমন অদ্ভুত আড়ি পাতা এই কিশোরের নাম বাঁধন। তার বাড়ি নাটোর জেলার সিংড়া উপজেলার চানবিল অধ্যুষিত বেড়াবাড়ি গ্রামে। কৃষক বুদ্ধ মোল্লার ছেলে বাঁধনের খাবার একেবারে আলাদা। সকালে মুড়ি, দুপুরে সবজির সাথে আটার রুটি, আর রাতে আবারও শুধু মুড়ি। ভাতের বদলে এই রুটিনেই দিনের পর দিন পার করছে সে। ভাত মুখে দিলেই বমি করে, ভাত মুখে দিলেই বমি করে, কোনোদিনও খায়নি। 4 বছর 5 বছর পর্যন্ত একটা কাঁচা পানি ছাড়া অন্য দ্বিতীয় কোনো জিনিস খায়নি। একটা বিস্কুট না, একটা কোনো ফল কোনো কিছু খায়নি, দুধ খায়নি। তারপরে যে নাটোর চিকিৎসা নিয়েছি, আগে প্রথমে শ্বাসকর চিকিৎসা করেছি বিধান ডাক্তারের কাছ থেকে। তারপরে নাটোর নিয়ে গেছি ইস্তিয়াকের কাছে। ইস্তিয়াকের কাছে নিয়ে যা ভর্তি করে রাখতে কইছে, আমরা ভর্তি করে রাখিনি। যে আমার আব্বা বলেছে যে ইঞ্জেকশন করে মারি ফেলা দিবি। তখন প্রতিদিন নিয়ে গেছি, নিয়ে আসিছি। তারপর 7 দিন পর যা লাগছে। অনেক চেষ্টা করছি, মানে ডাক্তারদের দেখাচ্ছি, কোনো ভাত পানি খায়নি। মুখের যদিও দেওয়া গেছে, মুখে ওগুলা লাগছে। তারপরে ভালো ভালো ডাক্তার দিয়ে দেখাচ্ছি, তো কথা হলো এক জোর পেয়ে কিছু খায়েন না, বড় হলে ঠিক আছে। একসাথে ঘুরি, একসাথেই খেলাধুলা করি, করলে পারে রাগ করে, চুপ করে থাকে। তার থেকে আর চেষ্টা করিনি। আবার আমার পরিবার মিলে খুব চেষ্টা করেছে, কিন্তু খাওয়াইতে পারিনি কোনোদিন। কিন্তু ভাত না খেয়েও একজন মানুষ এতটা সুস্থ থাকতে পারে কিভাবে? এদিকে চিকিৎসা বিজ্ঞানের কাছে অবশ্য এটি কোনো রহস্যই নয়। মানুষের দৈনিক কার্বোহাইড্রেটের যে চাহিদা থাকে তা কেবল ভাত নয়, বরং গম, আলু ও শাকসবজি থেকে খুব সহজেই পূরণ করা সম্ভব, এমনটাই জানালেন এই চিকিৎসক। আমরা যেহেতু বাঙালি, আমরা মাছে ভাতে বাঙালি, তো কোনো বাঙালি যদি ভাত না খায়, এটা আমাদের কাছে একটা বিরল ঘটনা মনে হয়। তবুও আমরা ভাত না খেয়ে বেঁচে থাকতে পারি। আর বাঙালি হিসেবে যেহেতু মাছে ভাতে বাঙালি, কোনো মানুষ যদি ভাত না খেয়ে দীর্ঘদিন অন্য কিছু খায়, এটা কিন্তু বাঙালি জাতির জন্য একটা বিরল ঘটনা। কারণ আমরা ভাতের পুরো অভ্যস্ত, এবং ভাত না খেলে আমাদের মনে হয় কি যেন খাওয়া হয়নি। তবুও ভাত না খেয়ে আমরা বেঁচে থাকতে পারি। আমরা ওই যে 200 গ্রাম কার্বোহাইড্রেটের চাহিদা যদি অন্য কার্বোহাইড্রেট দিয়ে পূরণ হয়, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। চাল ভাতের প্রধান দেশে ভাত না খেয়েও বাঁধন যেভাবে হেসে খেলে স্বাভাবিক জীবন কাটাচ্ছে, তা এলাকাবাসীর কাছে আজ এক বিশাল কৌতূহলের বিষয়। শত চেষ্টাতেও যাকে একদানা ভাত গিলানো যায়নি, সে তৈরি করেছে এক বিস্ময়কর দৃষ্টান্ত। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি। বিশ্ব বাংলা নিচ্ছে এবার ছোট একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। মিলানে ইকরা ইসলামিক একাডেমির পর্যালোচনা সভা অনুষ্ঠিত। শিশুদের মাঝে ইসলামী সংস্কৃতি ও মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার আহ্বান। বিরতির পর আরেকবার স্বাগত বিশ্ব বাংলায়। ইতালির মিলানে অনুষ্ঠিত হলো ইকরা ইসলামিক একাডেমির পরিচালনা পর্ষদের গ্রীষ্মকালীন মিলন মেলা ও পর্যালোচনা সভা। মিলান থেকে রিয়াজুল ইসলাম কাউসার জানান, সভাপতির বক্তব্য রাখেন একাডেমির পরিচালনা পর্ষদের প্রধান মাওলানা গাউসুর রহমান। মাওলানা জাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মিলান বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রিয়াজুল ইসলাম কাউসার, কোষাধ্যক্ষ জুলহাস উদ্দিন আহমেদ সহ পরিচালনা পর্ষদের সদস্যরা। সভায় প্রবাসে বেড়ে ওঠা কোমলমতি শিশুদের মাঝে ইসলামী মূল্যবোধ ও বাংলাদেশি সংস্কৃতির সুদৃঢ় বিকাশ নিশ্চিতে নানা তাগিদ দেওয়া হয়। এছাড়া আগামী আগস্টের শেষ সপ্তাহে শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। অনুষ্ঠান শেষে একাডেমি ও দেশের সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। লাল সবুজের পতাকা হাতে 142তম আন্তর্জাতিক দূরপাল্লার ম্যারাথনে অংশ নিয়েছেন জার্মান প্রবাসী শিবশঙ্কর। জার্মান প্রতিনিধি আশরাফুল হক আকাশ জানান, জার্মানি ও অস্ট্রিয়ার সীমান্তবর্তী সমতল ও আলপস পর্বতমালার সমন্বয়ে 42.3 কিমি এর ম্যারাথনটি আলগয় শহরের জন থফেন এর ইমেন্স স্ট্যাডার সড়ক থেকে শুরু হয়ে শহরের স্টাডিয়ন ভেকে এসে শেষ হয়। এটি ছিল শিবশঙ্কর পালের ব্যক্তিগত 142তম আন্তর্জাতিক ম্যারাথন। এ সময় তার স্ত্রী শিখা শঙ্কর পাল, সন্তান ম্যাক্সি দিব্য ও ত্রয়ী সহ তার স্বজন ও প্রবাসীরা তাকে ব্যাপক উৎসাহ যোগান।
ঢাকার নবাবগঞ্জের সন্তান শিব শঙ্কর পাল সফলভাবে ম্যারাথন শেষ করে জানান, জার্মানিতে বসবাস করলেও অন্তরে তিনি সবসময় বাংলাদেশকে নিয়ে চলেন। সেই সাথে 150তম আন্তর্জাতিক ম্যারাথনের মাইল ফলক অর্জন করার আগ্রহ প্রকাশ করে সবার কাছে শুভকামনা প্রত্যাশা করেন তিনি। ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগরে বিপদে পড়া 15 বাংলাদেশি সহ 47 জনকে উদ্ধার করেছে ডেনমার্কের বাণিজ্যিক জাহাজ মাইরস। পরে তাদের মিশরীয় নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে 15 বাংলাদেশি পোর্ট সাইদ সিকিউরিটি সেন্টারে রয়েছেন। ঘটনার খবর পেয়ে কায়রোর বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা পোর্ট সাইদে গিয়ে মিশরীয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন এবং আটক বাংলাদেশিদের সঙ্গে কথা বলেন। উদ্ধার হওয়া বাংলাদেশিরা জানান, গত 10 জুলাই রাতে 32 মিশরীয় নাগরিক সহ 47 জন লিবিয়ার তবরুক থেকে রাবারের নৌকায় গ্রিসের উদ্দেশ্যে রওনা হন। এ পথে কেউ কেউ 10 থেকে 25 লাখ টাকা পর্যন্ত পরিশোধ করেছেন। অনেকে জমিজমা বিক্রি করে অর্থের যোগান দিয়েছেন। নৌকাটিতে কোনো নেভিগেশন ব্যবস্থা ছিল না, ফলে প্রায় 48 ঘন্টা পর তারা দিক হারিয়ে সাগরে ভাসতে থাকেন। জ্বালানি শেষ হয়ে যাওয়ার পর চরম সংকটে পড়েন তারা। ইতিমধ্যে আটক ব্যক্তিদের বাংলাদেশে ফেরানোর আইনি প্রক্রিয়াও শুরু হয়েছে। শেষ করব বিশ্ব বাংলা, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রবাসীদের জন্য 2027 সালের হজের সুযোগ উন্মুক্ত। দেশীয় কোটায় প্রবাস থেকেই হজে যেতে পারবেন বাংলাদেশিরা। লন্ডনে সিলডন মেডিকেল সিটির ডিনার নাইট ও আলোচনা সভা অনুষ্ঠিত। সিলেটে মাল্টি স্পেশালিটি হাসপাতাল নির্মাণের উদ্যোগ। সীতাকুণ্ডের জাহাজ ভাঙা কারখানায় বিষক্রিয়া, মৃতের সংখ্যা বেড়ে 9 জন। এবং মিলানে ইকরা ইসলামিক একাডেমির পর্যালোচনা সভা অনুষ্ঠিত। শিশুদের মাঝে ইসলামী সংস্কৃতি ও মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার আহ্বান। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।